আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশবার্তা স্টুডিও থেকে। আমি প্রশান্ত দাস। কথা প্রথমেই আমরা স্মরণ করতে চাই আমাদের এই বিজয়ের মাসে শহীদ দামাল এবং সূর্য সেনাদের, যাদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় দিবস অর্জন করেছিলাম। আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় যিনি বাংলাদেশকে সরগম করেছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে, যার ভূমিকা আমরা অনস্বীকার্য, আমাদের লেবার পার্টি চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে। আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের দেশবার্তা টকশোতে আপনি যে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময়, কারণ এই মুহূর্তে নির্বাচনে ডামাডোল বেজে গেছে, যে কোনো মুহূর্তে তফসিল ঘোষণা হয়ে যাবে, আপনাদেরও প্রার্থী ঘোষণা করতে হবে দ্রুত। অনেক ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমেই একটু জানতে চাই, সেটি হচ্ছে যে বর্তমানে টক অফ দ্য টাউন যেটা আছে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা যারা সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি যে যে এখন এই 2 দিন হলো আমরা স্বাস্থ্য নিয়ে আসলে কোনো আপডেট আসলে পাচ্ছি না। আসলে কি অবস্থায় আছেন তিনি? ধন্যবাদ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামের অবিসংবাদিত একজন নেত্রীর নাম। তিনি চিকিৎসাধীন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সুস্থতা কামনা করছি, তিনি আবার বাংলাদেশের রাজনীতির অঙ্গনে ফিরে আসুন। কিন্তু আমরা দেখছি যে তার যে দল বিএনপি, তারা তো তার এই অসুস্থতা, যখন মানুষ অপেক্ষা করছে যে বেগম খালেদা জিয়ার কি হয়েছে, খুব সংকটজনক অবস্থায় আমরা শুনেছি তাকে দেশের বাইরে নেওয়া হবে, ঠিক একই সময় আমরা দেখলাম যে বিএনপি একদিকে তার মিত্র শক্তিকে ঠেলে দিচ্ছে, দূরে সরে দিচ্ছে। আবার দেখলাম রেজা কিবরিয়ার মতো একজন ব্যক্তি, যিনি একসময় গণফোরামে যোগ দিয়েছিলেন এবং গণফোরাম তার যোগদানের কারণে ভেঙে গিয়েছিল তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য। পরবর্তীতে তিনি গণ অধিকার পরিষদে যোগ দিয়েছিলেন। কিছুদিন পরে দেখলাম সেখানেও তিনি থাকতে পারেননি। তার মতো একজন ব্যক্তিকে বিএনপি যোগদান করিয়েছে। অন্যদিকে দেখলাম যে দীর্ঘ 20 বছর যাবত আমরা যারা বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছি, প্রত্যেকটা কর্মসূচিতে আমরা সরব রয়েছি। পুলিশের গুলি, টিয়ার গ্যাস, হামলা, মামলা, গুম, খুন, অপহরণে যারা সম্পৃক্ত ছিলাম, তাদেরকে বিএনপি ইচ্ছাকৃতভাবে টার্গেট করে তারপর তারা দূরে ঠেলে দিচ্ছে। তো এই সময়ে মানুষ ভাবতেছিল যে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সময়ে তারা হয়তো তার সুস্থতা বা তার একটা বিষয় পরিষ্কার হওয়ার পরে যে তিনি সুস্থ হয়ে আসছেন, তখন তিনি এই সমস্ত বিষয়গুলো সামনে আসবে। আপনি কে বলতে বাধ্য হচ্ছি যে আমরা সমমনা রাজনৈতিক দলগুলো, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে একটা সময় চেয়েছিলাম আমাদের নির্বাচনের, আমাদের দলগুলোর কি অবস্থান, আমাদের ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি। বিএনপি আমাদের কাছ থেকে তালিকা চেয়েছে যে যারা নির্বাচন করতে পারে একান্ত, যাদের সক্ষমতা আছে, সাংগঠনিক অবস্থা এবং দলীয় নেতাকর্মী এবং তার অনেকগুলো বিষয় তো নিয়ে তারপরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যেই নির্বাচনে অংশগ্রহণ করার মতো যারা আছে তাদের তালিকা চেয়েছে। আমরা তালিকা দিয়েছি, কিন্তু বিএনপি এই তালিকা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা করার মতো কোনো উদ্যোগ নেয়নি। আমরা দেখছি যে বিএনপি তার প্রথম পর্বে তাদের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। তো পরে আমরা যখন আমাদের সময় দিল, এই সময়ে আগের দিনই বেগম খালেদা জিয়া চরমভাবে অসুস্থ এবং তার সংকটজনক অবস্থা, খুব একটা শোরগোল লেগে গেল যে বেগম খালেদা জিয়া খুবই ক্রিটিক্যাল পজিশন। তো আমরা যারা সমমনা শক্তি, আমরা ভাবলাম যে এই সময়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, যেখানে মানবিক একটা জায়গা চলে আসছে, স্বাভাবিক, এই সময় আমরা কিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গিয়ে বৈঠক করব। আমাদের সময় দিয়েছে, আমরা কিন্তু যাই নাই, আমরা সেই বৈঠক করি নাই মানবিকতার কারণে। কিন্তু আমরা দেখলাম তার পর দিন রেজা কিবরিয়াকে তারা দলে ঢুকালো এবং তখন মনে হয় 36টা আসন নতুন করে আবার এবং এর কয়েকদিন পরে দেখলাম যে শরিকদের দীর্ঘ 20 বছরের পরিক্রমা। আমি যখন বিএনপির সাথে আন্দোলনে যখন যুক্ত হয়েছি, তখন আমার বয়স 30 বছর ছিল।
এবং আজকে আমার টকবগে যৌবন তখন। আমি ছাত্র রাজনীতির পরে আমার সেই কত 6 বছর পরে ছাত্র রাজনীতি থেকে মূল রাজনীতিতে আসার 6 বছর পরেই আমি এই বিএনপির সাথে যুক্ত হয়েছি। আজকে 20টা বছর আমার জীবন থেকে চলে গিয়েছে। এই 20 বছরে কত লক্ষ লক্ষ আপনি কোটি তো টাকা। আপনার নির্বাচনী এলাকায় ধানের শীষ নিয়ে আমি 18 সালে নির্বাচনও করেছি। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা বিএনপির সাথে একটা আসন নিয়ে আমাদের বিষয়টা না। বিএনপি বরাবরই শরিক দলের সাথে একটা প্রতারণামূলক একটা কাজের অংশ নেয়। যখনই নির্বাচন আসে, নির্বাচনের আগে যেই সরকার বিরোধী আন্দোলনের জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডাকে, তাদের সমমনা শক্তিকে ডাকে, তারা দেশ রক্ষার কথা বলে, আন্দোলন সংগ্রামের কথা বলে, মানুষকে স্বপ্ন দেখায়। কিন্তু যখন নির্বাচনের প্রশ্ন আসে, যখন প্রার্থিতার প্রশ্ন আসে, তখন এগুলো বেমালুম ভুলে যায়। তখন সবই আমার, সবই আমাদের লাগবে, সবই বিএনপির লাগবে, আর কাউকে কিছু দেয়া লাগবে না। আমি যদি একটু সংযুক্ত করতে চাই যে 1974 সালে ঐতিহাসিক রাজনৈতিক দল লেবার পার্টি প্রথম শুরু হয় এবং তখন আপনাদের এই দলের ছিল মাওলানা মতিন হচ্ছে এটা চেয়ারম্যান ছিলেন। সেই হতে হাঁটি হাঁটি পা পা করে আজ কিন্তু দীর্ঘ পথ পরিক্রমা আপনারা করেছেন এবং আপনি দীর্ঘদিন এই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং 20 দলীয় জোটের যে শরিক দল হিসেবে অন্যতম একটি দল হিসেবে আপনি বিভিন্ন সময় আপনার ভয়েস রেজ করতে দেখেছি এবং আমরা বলবো যে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা এই দেশবার্তা স্টুডিও থেকে শ্রদ্ধা জানাই এবং আমরা চাই যেই অন্যায় করুক না কেন তার যেন সঠিক বিচার হয় এবং সেই বিচারের জন্য আপনারা বিভিন্ন সময় পথে দাবি নিয়ে দাঁড়িয়েছেন এবং আওয়ামী লীগের সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন কিন্তু বিএনপির অনেকে হয়তো আপনার সঙ্গে কথা বলতে না পারলে আপনি কিন্তু রাস্তায় আপনাকে আমরা পেয়েছি। সেই জায়গাগুলো থেকে একটু বলতে চাই যে কি এমন ঘটলো যে বিএনপি বেইমানি করছে বা বিএনপি নমিনেশন দিচ্ছে না, বিএনপি শুধু নিজেরটা গুছিয়ে নিচ্ছে, এমনটি কেন হলো? ধন্যবাদ। আপনি দেখেছেন যে বিগত আওয়ামী লীগের সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামাত ইসলামী আমাদের বিএনপির সাথে জোটে যুক্ত ছিল। তখন জামাত ইসলামীকে বিভিন্নভাবে আওয়ামী লীগ তাদেরকে অ্যাটাক করা শুরু করলো, মিথ্যা মামলা দেওয়া শুরু করলো, তাদের নেতাদেরকে গ্রেপ্তার করা শুরু করলো। তারপর কিন্তু জামাত ইসলামী কিন্তু বিএনপির জোট থেকে যায়নি, তারা বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে রয়েছে। এই জামাত ইসলামীর নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, বিচারের নামে অবিচার করা হয়েছে, বিচারিক ভাবে আইনি কায়দায় বেআইনি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আপনি মাওলানা মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ এবং বিএনপির যে স্থায়ী কমিটির মেম্বার, তার জন্য তো বিএনপি একটা শোক জানায় নেয়। তাকে শহীদ বলার কারণে বিএনপির একাধিক নেতা বহিষ্কৃত হয়েছে। বিএনপি এমন একটা রাজনৈতিক দল, তো সেই জামাত ইসলামী এতদিন তাহলে তাদের সাথে যুগপৎ আন্দোলন করলেন কি করে? আপনি কখন আমি বুঝলেন? কেন করেছি এটা আমি বলবো। আমি এর জন্য জাতির কাছে ক্ষমা চাই। আমরা চেয়েছিলাম যে অন্তত বিএনপি ভালো হয়েছে, বিএনপি হয়তো শুধরিয়েছে, কিন্তু বিএনপি শুধরায়নি। এটা প্রমাণ করার জন্যই আমি অপেক্ষা করতেছিলাম। আমি যদি মনে করেন এই জোট থেকে বের হয়ে যেতাম, আমাকে অনেকে বলতো যে আমি বিএনপি জোট থেকে জামাত ইসলামের জোটে গিয়েছি, আমাকে বোধহয় টাকা দিয়েছে বা গোয়েন্দা সংস্থা আমাকে জোট ভাঙার জন্য কাজে লাগিয়েছে। আমি এই সুযোগটুকু দেইনি। আমি অপেক্ষায় ছিলাম যে বিএনপির অবস্থানটা কি হয়, আমি এটা দেখব এবং শেষ পর্যন্ত দেখেছি। আমি যখন বিএনপির সাথে যুক্ত হয়েছি আজ থেকে 20 বছর আগে, বেগম খালেদা জিয়ার অফিসে আমাদেরকে ডাকছিল, তখন 4 দলীয় জোটের সরকারের শেষ সময়, একবারে শেষ সময় ক্ষমতা হস্তান্তর করবে। ওই সময় বেগম খালেদা জিয়া বলেছিল যে আওয়ামী প্রেতাত্মার, আওয়ামী অপশক্তি এবং ইসের পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় এখানে বড় ধরনের একটা ষড়যন্ত্র চলছে। আমরা চাই আমাদের যে সমস্ত রাজনৈতিক মিত্র আছে, আমরা সবাই নিয়ে আমাদের দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য আমরা দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগ্রাম করব। সেই থেকে আমরা যুক্ত হয়েছি। কিন্তু আজকে সেই যে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি যে কথা বলছি, যে তাদের ফাঁসি দেওয়া হতো না যদি তারা বিএনপির সাথে যুক্ত না থাকতো, তাদের নামে এত মিথ্যা মামলা হতো না। কিন্তু সেই বিএনপি জামাত ইসলামীর সাথে হঠাৎ করে কিসের ইশারায় জানি না 20 দলীয় জোট ভেঙে দিছে। যেদিন 20 দলীয় জোট ভাঙা হয়েছে ওই দিনই আমরা জামাতের বাইরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তাদের ভাগ্য নির্ধারিত হয়েছে। আমি একটু জানতে চাই যে আপনারা যখন জোটবদ্ধ আন্দোলন করলেন বা জোট নিয়ে আলোচনা করলেন,
ঠিক তখন নিশ্চয়ই একটা নীতি নির্ধারণ ফর্ম থাকে যে আমরা এই জোটে এই কারণে এসেছি, এইভাবে আমাদের জোটটা চলবে। ঠিক তেমনি ভেঙে দেওয়ার ক্ষেত্রেও কোনো নিয়ম বা নীতির তোয়াক্কা করেননি? তো বিএনপি কখনো কোনো নিয়ম নীতি করে জোট করে বা জোট ভাঙে না। বিএনপি কখনো নিয়ম নীতি করে জোট ভাঙে না। হঠাৎ করে দেখা গেল যে 20 দলীয় জোটের কার্যক্রম বন্ধ। বিএনপি রাজনীতিতে আজকে এই যে 17টি বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে, এর জন্য তো বিএনপি দায়ী। বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারেনি, রাজপথে ঈদের পরে আন্দোলন, রমজানের পরে আন্দোলন, পরীক্ষার পরে আন্দোলন, এভাবে আন্দোলনের কথা বলে তারপর দেখছেন না আপনি এই যে 2023 সালের যে 28শে অক্টোবর যে মহাসমাবেশে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদের নেতাকর্মী আসছে, কই 10টা মিনিট রাস্তা থাকতে পেরেছে তারা? এবং তারপর থেকে এই 28শে অক্টোবরের পর থেকে রাজপথ মুখরিত করেছে এই আমাদের মতো রাজনৈতিক দলগুলো বিএনপির সাথে থেকে। আমরা তখন বিএনপির ফটোকপি হিসাবে তাদের ভূমিকা আমরা পালন করেছি। কি পেলেন? যা পেয়েছি তা তো জাতি দেখেছে। জাতি অন্তত দেখেছে যে বিএনপির বেইমানি দেখেছে, আমাদের বেইমানি দেখেনি। আর আমরা যারা ছোট, আমাদেরকে সবসময় এই যেমন আপনারা তো কিছু পাননি, তাহলে আপনারা যে আবার এই যে লেবার পার্টি থেকে নির্বাচন করবেন, জাতি আপনাদের কাছে কি প্রত্যাশা করে? দেখুন, আমাদের কাছে জাতি প্রত্যাশা করে আমাদের সততা, আমাদের দেশপ্রেম, আমাদের কমিটমেন্ট, আমাদের একাগ্রতা। আমরা দেশ এবং জাতির স্বার্থে কখনো আমরা এই যে বিএনপির জোটে যখন ছিলাম তখন বিএনপির নীতি আদর্শ, তাদের যেই চিন্তাধারা বা তাদের যেই জোটের যে নর্মস গুলো আছে, এগুলোকে আমি ভায়োলেট করছি কিনা এটা হচ্ছে আমার বিষয়। আমি তো তখন কি বিএনপির স্বার্থকে আমি প্রাধান্য দিয়েছি, কারণ আমি বিএনপির সাথে জোটে আমি আছি। এই কারণে আমি বিএনপির স্বার্থকে তখন আমি শ্রদ্ধা জানিয়েছি। বিএনপি যখন আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, লেবার পার্টিকে যখন অবজ্ঞা করেছে, লেবার পার্টির 20 বছরের যে আন্দোলন সংগ্রাম, ত্যাগ, গ্রেপ্তার, হামলা মামলা, নির্যাতন, নিপীড়ন এবং আমাদের জুলাই আন্দোলনে, আপনি বলেন তো বিএনপির কয় নেতা দেখাতে পারবে ঢাকা শহরে যে বিএনপির নেতারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছে? জুলাই আন্দোলনের যেটা কথা বলছিলেন সেই জায়গাতে একটু জানতে চাই, জুলাই আন্দোলনে আপনাদের ভূমিকা একটু শুনতে চাই। জুলাই আন্দোলন 30 তারিখে আমাদের কর্মসূচি ছিল আমাদের সোশ্যাল মিডিয়ার প্রত্যেকের ফেসবুকে আমাদের লাল ইয়াটা লাগানো, হ্যাশট্যাগ না, এটাকে বলে প্রোফাইলটাকে লাল করা। আচ্ছা, এরপরে 1 তারিখে ছিল আমাদের শহীদ মিনারে প্রোগ্রাম। এই লাল প্রোফাইলে লাগানো থেকে শুরু করে একবারে প্রত্যক্ষভাবে আমরা মাঠে নেমেছি। আমাদের লেবার পার্টি, আমাদের ছাত্র মিশন প্রত্যেকটা দিন শহীদ মিনারে, শাহবাগে আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে পুলিশের সমস্ত বাধা অতিক্রম করে আমার নেতৃত্বে আমরা অংশ নিয়েছি। এবং সর্বশেষ যেই আন্দোলন 5 তারিখের আগে আমাদের নেতা কর্মীরা, এই যে আপনি দেখেছেন যে 6টা ভাগে ভাগ করা হয়েছিল, এবং এই আন্দোলনের সাথে বিএনপির সম্পর্ক খুব বেশি ছিল না। জামাত শিবির এবং যারা গণতন্ত্র প্রেমী যারা ছিল, তারা কিন্তু এই জায়গাগুলোতে ওইভাবে তারা কিন্তু অবস্থান নিয়েছে। কিন্তু বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা প্রোগ্রামে বলেছিলেন তাদের 800 অধিক নেতাকর্মী তাদের এই তারা বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যারা এই আন্দোলন করতেছে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। তাও তো মির্জা ফখরুল বলেছে। মির্জা ফখরুলের এই বক্তব্যের আমি প্রতিবাদ তখন করি নাই, কারণ আমি বিএনপির একটা ফোরামের সাথে যুক্ত আছি। তার মানে আপনি যতদিন পক্ষে ছিলেন ততদিন আপনি অন্যায় হোক মেনে নিয়েছেন, এখন আপনি নেই বিদায় প্রতিবাদ করছেন, বিষয়টি কেমনই? অবশ্যই আমি জোটে যখন আমি ছিলাম, জোটের আমি যেই নিয়ম বলে বা যাকে বলে নর্মস বলে, যাকে নীতি আদর্শ বলে, আমি এখন মুক্ত, আমি এখন কথা বলছি। এখন তো আমি বিএনপির সাথে কোনো ব্র্যাকেট বন্দি নই। এই যে আপনি আসেন ঐক্যমত্য কমিশনে আমি প্রথম 2 দিন কথা বলেছি, এবং এই রাষ্ট্র মেরামতের জন্য জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের মেইন যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি নিয়োগ, আমাদের রাষ্ট্রপতি নিয়োগ, আমাদের গভর্নর নিয়োগ, এই যে পিএসসির যে চেয়ারম্যান নিয়োগ, এই নিয়োগগুলোকে যদি আমাদের আমরা যদি সত্যিকার অর্থে একটা বাংলাদেশ আমরা গড়তে চাই, সংস্কার করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম দরকার হচ্ছে সাংবিধানিক কাউন্সিল তৈরি করা।
আমি এই সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে বক্তব্য রেখেছিলাম, কিন্তু এর পরদিন আমাকে বিএনপির গুলশান অফিস থেকে আমাকে ডাকা হয়েছিল। আমাদের যে মহামান্য সমন্বয়কারী নজরুল ইসলাম খান, তিনি আমাকে ডেকে বলেছিলেন যে আমাদের সবাইকে একই ভাষায় কথা বলতে হবে, একই সুরে কথা বলতে হবে। আমি সেদিন থেকে চুপ মেরে গেছি। আমি শুধুমাত্র এই ঐক্যমত্য কমিশনে আসতাম, যেতাম, শুধু শুনতাম। কখনো আমি কখনো প্রেস ব্রিফিং করি নাই। কেন করি নাই? আমি বলতে গেলে আমাকে সত্য কথা বলতে হবে, আমি বলতে পারবো না। আমি একটু এখন যদি সত্য কথা জানতে চাই যে এই যে ঐক্যমত্য কমিশন বলছেন, বিভিন্ন সংস্কার কমিশন বলছেন, নির্বাচন অর্থাৎ 5ই আগস্ট পরবর্তী প্রায় আমরা 1.5 বছর কাছাকাছি চলে এসেছি, 15 মাস পার হয়ে গেছে, সেই জায়গায় কতটুকু সংস্কার হয়েছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে সরকারের উদ্যোগ এবং সরকারের আগ্রহ, ইচ্ছা অনেক ছিল, কিন্তু বিএনপির কারণে বাধাগ্রস্ত হয়েছে। মির্জা আব্বাস তিনি নিজেই বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে এই সংস্কার কোনো কিছুই থাকবে না। এবং আমরা এখনো বিশ্বাস করি যে বিএনপি যদি ক্ষমতায় আসে, এই যে জুলাই সনদ, এই জুলাই সনদে যেই ভালো যে যতটুকু আছে, মেইন যেই কাজগুলো, তার তো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। লেবার পার্টি নোট অফ ডিসেন্টের সাথে একমত পোষণ করেছে। আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে ওই জায়গাগুলোকে স্টপ করে দিয়েছি। আমরা নতুন উদ্যোগ নিয়েছি যে আমরা মহামান্য আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা, তার কাছে যাব, আমরা তার সাথে কথা বলবো যে আমরা যে লেবার পার্টি যেই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, আমরা এগুলো উড্ড করব। কারণ আমরা তখন ঘোরের ভিতরে ছিলাম, তখন আমরা বিএনপির ভাষায় আমাদের কথা বলতে হয়েছে। আমরা জোটের একটা অঘোষিত একটা জোটের ভিতরে ছিলাম। আমরা এখন মুক্ত, আমরা এখন আমাদের ওই জায়গাগুলোকে আমরা পরিষ্কার করতে চাই। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে সামনে নির্বাচন। মোটামুটি বাংলাদেশের মানুষ একটি নির্বাচনী ট্রেনে যাওয়ার চিন্তা করছে এবং সবাই প্রস্তুতি নিচ্ছে বাড়ি ঘরে, যে না আমার সামনে ট্রেন আসবে, আমার ট্রেনে উঠতে হবে, যেটা আমাদের সুন্দর একটি ভাষা আর কি। সেই জায়গাগুলোতে জানতে চাই যে লেবার পার্টি কতটুকু ট্রেনে যাওয়ার জন্য প্রস্তুত? দেখুন, লেবার পার্টি বাংলাদেশের একটি প্রাচীনতম রাজনৈতিক দল। একটু আগে আপনি আমার নেতা মাওলানা আব্দুল মতিনের কথা বলেছেন, যিনি একজন ভাষা সৈনিক ছিলেন এবং মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক ছিলেন। এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন লং মার্চ করে, সেই চাপাই নবাবগঞ্জের যে কনসার্টে যে সমাবেশ হয়েছিল, ঐতিহাসিক সমাবেশ, সেই সমাবেশে কিন্তু মোনাজাত করেছিলেন মৌলানা ভাসানী সে মৌলানা মতিনকে দিয়ে। এবং মৌলানা মতিনের অসংখ্য আন্দোলন সংগ্রামের ইতিহাস, যেটা আমাদেরকে পাথেয় হিসাবে দেখায়। সেই বাংলাদেশ লেবার পার্টি, আমরা বাংলাদেশে একটি নিবন্ধিত রাজনৈতিক দল। আমাদের প্রতীক হচ্ছে আনারস। এই আনারস মার্কায় ভোট দেয় না এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। আপনি স্থানীয় সরকার নির্বাচনে, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কা চিনে না, আনারস মার্কায় ভোট দেয়নি এমন মানুষ আপনি খুঁজে পাবে না। একটু জানতে চাই, হয়তো আমার অজ্ঞতা থাকতে পারে, সেটি হচ্ছে যে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কা প্রতীক দেওয়া হয়, কিন্তু আমরা দেখেছি যে জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতীকটা দেওয়া হয়, সেটাকে সাধারণ নির্বাচনে সেই প্রতীক ব্যবহার করার কোনো সুযোগ আছে কিনা? না, লেবার পার্টির জন্য যখন আনারস মার্কা ফিক্সড হয়ে গিয়েছে, এই মার্কার স্থানীয় সরকার নির্বাচনে যাবে না। আগে দিয়েছে, আমি এই কথাটা বলেছি। তো যার কারণে আনারস প্রতীক একটা খুব পরিচিত একটা প্রতীক। আর বাংলাদেশ লেবার পার্টি এটা একটা মাল্টি ন্যাশনাল রাজনৈতিক দল। আমিও ভোট দিয়েছি আনারস প্রতীকে। আমাদের লোকাল আমরা অসংখ্যবার ভোট দিয়েছি। চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান যারাই হতেন ম্যাক্সিমামই আনারস মার্কার পাস করতেন। তাকে আমি আমার জীবনে প্রথম ভোট মনে আমি প্রার্থীদের পছন্দের তালিকায় 1 নম্বরে ছিল আনারস মার্কা, এরপরে ছিল ছাতা মার্কা, তারপরে ছিল চেয়ার মার্কা, এরকম আর কি। হারিকেন ছিল। এখন এই যে মনে করেন আনারস প্রতীক নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের 75টি আসনে প্রার্থী ঘোষণা করেছি এবং আমাদের আরো 25টা আমরা চলতি সপ্তাহে ঘোষণা করব। আমরা আমাদের সাধ্য মতো আমরা চাচ্ছি যে নির্বাচনের মাঠে যাব। লেবার পার্টি কখনো ক্ষমতায় ছিল না, আমরা কখনো ক্ষমতায় যাইনি, ক্ষমতায় যেতে চাই না। আমরা অবশ্যই ক্ষমতায় যেতে চাই বলেই তো নির্বাচনে অংশ নিতে চাই। আচ্ছা, এখন জনগণের কাজ, জনগণ তার মজুরি হরণকারীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে নাকি তার শ্রমিক প্রতিনিধিকে পাঠাবে? জনগণ কিভাবে বুঝবে যে এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ? আমি আপনাকে ফার্স্ট দেখায়, আপনি একজন নমিনেশন দিলেন 300 আসনে আনারস প্রতীক নিয়ে, তারা নির্বাচন করছে, কেউ ধানের শীষ নিয়ে করছে, কেউ হাত পাখা নিয়ে করছে, কেউ দাড়িপাল্লা নিয়ে করছে, বিভিন্ন প্রতীক নিয়ে মানুষ নির্বাচন করবে। এনসিপির হয়তো শাপলাকুড়ি নিয়ে নির্বাচন করবে। কিন্তু আমার নির্বাচন এলাকা যদি ধরে নিই, এই জায়গাটায় আমি তো একজন মানুষকে চিনিনি, আগে দেখি নাই, সে আমার কাছে কখনো আসেনি, আমি কিভাবে বুঝবো এই মানুষটি ভালো এবং তাকে কোন প্রতীকে আমি কিভাবে ভোট দেবো? এখন জনগণ যিনি ভোটার তাকেই বেছে নিতে হবে। তিনি যেমন বাজারে মাছ কিনতে গেলে
মাছ যাচাই করে তারপরে মাছ কিনে, কিন্তু ভোট দেওয়ার সময় যাচাই করে করে না। এদেশের মানুষের একটা বড় সমস্যা হচ্ছে তাদের পছন্দ করে বাঘ, কিন্তু যদি বলেন যে আপনি নিয়ে যান, তখন নিয়ে যাবে বিড়াল। এটাই হচ্ছে সমস্যা। তো আজকে আমাদেরকে, আমরা আমাদের নিজের ভোট দিয়ে আমরা আমাদের যে একজন সন্ত্রাসীকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাই, একজন দুর্নীতিবাজকে পাঠাই, একজন মাদক ব্যবসায়ীকে পাঠাই, কিন্তু বক্তব্য দেওয়ার সময় আমরা মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। এটা বাস্তবতা। একজন সাংসদের কাজ তো শুধু আইন প্রণয়ন করা, কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছি যে আইন প্রণয়ন থেকে দূরের কথা, তারা সব ধরনের কাজে, প্রশাসনিক কাজ, সব ধরনের কাজে। এটাই হচ্ছে সমস্যা, যে আজকে এমপিদের যে কাজ, এই কাজ এমপিরাও জানে না, আর জনগণও তাদেরকে বুঝতে দেয় না। এখন বাংলাদেশে যে অর্থের যেই যে কি বলে কালো টাকার মালিকরাই শুধুমাত্র সংসদে যাওয়ার সুযোগ পায়। কারণ হচ্ছে আপনি মনে করেন এবছরে শুধুমাত্র আগে ছিল 20,000 টাকা জমানো, এখন এইটাকে করছে 50,000 টাকা। তার মানে প্রায় কত গুণ বাড়িয়েছে? 150 গুণ বাড়িয়েছে, এখন 250 গুণ হয়ে গিয়েছে। তো যার কারণে এটা তো নির্বাচন কমিশনকেই উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশন এবছর ধরেছে মনে করেন 10 টাকা করে পার ভোটার। এখন যেই আসনে 5 লাখ ভোটার আছে, তাহলে 5 লাখ ভোটারের জন্য 5 কোটি টাকা লাগবে। তো এখন একজন নির্বাচনে কিভাবে সে এটা করবে বলেন আমাকে? আপনার দলের একটি স্লোগান বা গঠনতন্ত্র আছে, সেটা হচ্ছে বৈষম্যহীন জনকল্যাণ রাষ্ট্র গঠন করা। আপনারা যদি সরকার গঠন করতে পারেন বা একটা সংখ্যাগরিষ্ঠতা পান, বা অথবা কিছু সংসদে নির্বাচিত সাংসদ হতে পারেন, তাহলে আপনারা কতটুকু আপনাদের সেই দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন? দেখুন, আমরা লেবার পার্টি বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলের মতো রাজনৈতিক দল নয়। আমাদের নেতা মৌলানা আব্দুল মতিন ওমরি সাম্যবাদের ভিত্তিতে একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। আমরা যারা লেবার পার্টি করি, আমরা ওমরি সাম্যবাদ বলতে আমাদের যে ওমরের যে সাম্যের নীতি, এবং এই সাম্যবাদ হচ্ছে গিয়া সকল মানুষ সমান আইনের দৃষ্টিতে, কিন্তু সমাজটা পরিচালনা হবে ইনসাফের ভিত্তিতে। আপনার কোম্পানির মালিক তিনি ইনভেস্ট করেছেন, আপনি সেগুলা পরিচালনা করছেন, আপনার অধীনস্থ শ্রমিক আছে, কর্মচারী আছে, কিন্তু সবাই সমান না। কিন্তু অন্য যেই সমাজতন্ত্র আছে, আমরা যেই মার্ক্সবাদ, লেনিনবাদ, সেখানে বলে সবাই সমান। এই যে আমরা ইনসাফের রাজনীতি করতে চাই, আমরা মনে করেন যার যতটুকু যোগ্যতা, যার যতটুকু পারিশ্রমিক পাওয়া দরকার, এটাকে নিশ্চিত করতে চাই। যাকে বলতে পারবেন আপনি যে ন্যায্য মজুরি, কথা বলছেন, এটা কি আমরা বলেছি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি ম্যাক্সিমাম জায়গায় যেটা যায়, সেটা হচ্ছে যে ধর্মীয় একটা আঘাতের বিষয় থাকে। একজন একটা কথা বললে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়ে যাচ্ছে, সেটা হোক হিন্দু, হোক মুসলিম, হোক খ্রিস্টান। সেই জায়গাগুলোতে আপনার দল কতটুকু নিরপেক্ষতার পরিচয় দিতে পারবে বলে? দেখুন, আমরা ধর্ম, আমাদের লেবার পার্টির একটা স্লোগান হচ্ছে ধর্ম কর্ম সাম্যবাদ। আমরা মনে করি যে সমস্ত ধর্মের মর্মবাণী এক। আমরা মনে করি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ত্রিপুরা, তমচঙ্গা, খাসিয়া, মণিপুরি যা আছে, সমস্ত ধর্মের মর্মবাণী হচ্ছে এক এবং অভিন্ন, এবং একটাই, তা হচ্ছে কোরআন শরীফের ভাষায় বলে আমরি বিল মারুফ নেহি আনিল মুনকার, মানে ভালো কাজের উৎসাহ দেওয়া, অন্যায় কাজকে, মন্দ কাজকে থেকে দূরে রাখা। এটাই হচ্ছে সমস্ত ধর্মের মূল মর্মবাণী। 11 তারিখে তফসিল হতে যাচ্ছে, আশা করা যাচ্ছে, আমরা সম্ভাব্য একটা ঘোষণা বলছি, 10 তারিখে যেহেতু রাষ্ট্রপতির সাথে মিটিং হবে সিএসির, 11 তারিখ হতে তফসিল হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন। আপনাদের দলের প্রস্তুতি কতটুকু? আমরা আমাদের প্রস্তুতি, আমাদের যে সমস্ত প্রার্থীরা আছেন তারা, আমরা তাদেরকে, তাদের এই যে প্রায় 2 মাসের মতো তারা কাজ করেছে, এর ভিতরে যারা সফল বা যারা সফলতার বা আলোর মুখ দেখিয়েছে, যাদেরকে আমরা মনে করব যে তাদেরকে প্রার্থী করলে তারা অন্তত সম্মানজনক ভোট পাবে, মানুষের দ্বারে যেতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্টির প্রচার করা, আমাদের যে উদ্দেশ্য লক্ষ্যকে মানুষের সামনে তুলে ধরা। ভোট জনগণ দেবে কিনা, ভোট জনগণ জোরদারকে দিবে নাকি সেই মজুরি হরণকারীকে দেবে, সন্ত্রাসীকে দেবে, মাদক ব্যবসায়ীকে দেবে। আপনি দেখছেন যে বাংলাদেশে এখন প্রত্যেকটা দলই কিন্তু পরিবর্তনের কথা বলে। আমরা তো বিএনপিকে বাংলাদেশে 4 বার ক্ষমতায় দেখেছি, আমরা 1 থেকে তো 6 সাল পর্যন্ত বিএনপিকে দেখছি না? তো 4 বছর 5 বছর তো তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এখন সেই বিএনপির লোক যখন গিয়ে ভোট চাইবে, আপনি তাকে যদি ভোট দেন, সে তো আবারও সেই দুর্নীতিতে চ্যাম্পিয়নই করবে। আমরা এই জন্য চাই যে বাংলাদেশের সব দলকে দেখা হয়েছে, আমরা আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, বিএনপিকে দেখেছি, এখন জনগণ আমাদের দেখুক, আমরা যারা ক্ষমতায় যাই নাই।
জনগণ আমাদের যাদের আমরা দুর্নীতির বলতে কোনো কি লেবার পার্টি, জামাত ইসলাম, না 8 দলীয় ঐক্যজোট, কাকে বলছেন? আমি এটা বলছি যারা ক্ষমতায় যায় নাই, যারা ক্ষমতার রাজনীতি করে জামাতও তো ক্ষমতায় দীর্ঘকাল গেছে, যাবত যারা জামাতও তো রাজনীতি ক্ষমতায় করতেছে। গেছে, হয়তো আপনি যদি মনে করেন যে আমি জামাতের বলেছি, আপনি তো হতে পারে, আপনি তো জামাতকে তো আপনি এখানে কোনোভাবে ইগনোর করার সুযোগ নেই। আপনি বলেন তো যে বিএনপির যে 4 দলীয় জোটের সময় শুধু নয়, এই বাংলাদেশের স্বাধীনতার পরে যতগুলো সংসদে জামাত ইসলামিক এমপি হয়েছে, সংসদ সদস্য হয়েছে, তাদের বিরুদ্ধে কেউ 2 টাকার অভিযোগ তুলতে পারছে? তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা হয়েছে? আপনি এই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে সমস্ত এমপি যারা আছেন, আপনি বলেন তো, নাম বলেন তো তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা কোনোভাবে তহবিল তসরুপ বা অন্যের সম্পদ দখল এরকম অভিযোগ নাই কার বিরুদ্ধে? তাহলে আপনার কথা দিয়ে কি আমরা বলবো যে বিএনপি এবং আওয়ামী লীগ, আমরা এই যে দুইটি দলের কথা আপনি বারবার তুলে আনছেন, যে যারা বারবার ক্ষমতায় গেছে, কেউ 4 বার, কেউ 3 বার, তারা কি আসলে মুদ্রার এপিট আর ওপিট? আমি মিদ্রা রিপিট জনগণ বিচার করবে। আপনি দেখেন যে আওয়ামী লীগ এখন বাংলাদেশে নাই। আওয়ামী লীগ 5 তারিখের পরে বাংলাদেশ থেকে চলে গেছে। আপনি ঢাকার আওয়ামী লীগের ভোটার তো আছে। আপনি উত্তরা থেকে রওনা দিবেন সদরঘাট পর্যন্ত, আপনি যেই অফিসগুলো আওয়ামী লীগের ছিল, যুবলীগের ছিল, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের ছিল, সেই অফিসগুলো এখনো আছে। এগুলোর নাম পরিবর্তন হয়েছে। আগে ছিল আওয়ামী যুবলীগ, এখন এটা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। মানে আমরা শুধুমাত্র সাইনবোর্ড পরিবর্তনের জন্য রাজনীতি চাই না, মানে লীগ পরিবর্তন করে দল হয়েছে। তো এই আবুলের পরিবর্তে বাবুলের রাজনীতি আমরা চাই না। আমরা এক দুর্নীতিবাজ, এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক নতুন ফ্যাসিবাদের হাতে আমরা ক্ষমতায় দেওয়ার জন্য আমরা জুলাই আন্দোলন করি নাই। এই কথাগুলো স্পষ্ট বলার সুযোগ পেয়েছি এখন। এই প্রসঙ্গে আসবো। দর্শক, আপনারা যারা আমাদের দেশবার্তা টক শো দেখছেন, তাদেরকে অবশ্যই আমরা জানাতে চাই যে এই বিজয়ের মাসে আমরা অবশ্যই আবারও শ্রদ্ধা জানাই আমাদের সূর্য সন্তানদের। এবং যে কথা আমাদের আজকের অতিথি বলছিলেন, আবুল আর বাবুল, আসলে আবুল বাবুল কাবুল যেই হোক না কেন, আমরা আসলে চাই সঠিক, সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন। এবং আমরা এই নির্বাচনের মাধ্যমে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চাই যে আমাদের আপামর সাধারণ মানুষের কথা বলবে, সারা বাংলাদেশের মানুষের কথা বলবে। মোস্তাফিজুর রহমান ইরান ভাই, আমরা আবুল বাবুলের জায়গা থেকে যে যদি আমরা বলতে চাই যে দেশ কতটা নিরাপদ বোধ করবে নতুন কাউকে নির্বাচিত করে? দেখুন, আপনি এই 5 তারিখের পর, 5 তারিখ কেন আমি বারবার বলছি, 5 তারিখে একটা ফেসিবাদ চলে গিয়েছে। এরপরে তো আমরা প্রত্যাশা করেছিলাম যে এই যেই খারাপ জায়গাগুলো এগুলো ভালো জায়গায় আসবে, কিন্তু আমরা কি দেখলাম যে 5 তারিখের পরে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজির মহোৎসব হয়েছে। আপনি দেখেছেন যে কিভাবে পাথর দিয়ে দিবালোকে পিটিয়ে মানুষকে দিবালোকে হত্যা করা হয়েছে। মব জাস্টিস, যেটা আমরা মব জাস্টিস আপনি বলেন, যে জাস্টিস বলেন না, কারণ আমি বলবো যে চাঁদাবাজির জন্য মানুষকে পাথর দিয়ে মারা হয়েছে প্রকাশ্যে। এই কাজগুলো যারা করে, আপনি কি চান যে তারা ক্ষমতায় যাক? আপনি কি চান যে এই 5 তারিখের পরে বাংলাদেশে প্রায় 2000-এর বেশি কোটিপতি হয়েছে, তাদের তালিকা দেখ বাংলাদেশ ব্যাংক, এরা কারা, তাদের পরিচয় আমরা জানতে চাই, তাদের আয়ের উৎস কি আমরা জানতে চাই, এটা জনগণের জানার অধিকার আছে কিনা, তাদেরকে আবার মানুষ ভোট দেবে কিনা, তারা আবার সংসদে গেলে জাতির উপরে আবার বড় আকারে কোনো সেই জগদ্দল পাথরের মতো দাঁড়াবে কিনা, এই প্রশ্নগুলো তো আসবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ের দিকে আমরা 2-3টা প্রশ্ন করে শেষ করতে চাই। প্রথমত হচ্ছে 11ই ডিসেম্বর হয়তো নমিনেশন মানে তফসিল ঘোষণা হবে, সেই জায়গাগুলো থেকে কতটা লেভেল প্লেইং ফিল্ড আছে বর্তমানে তফসিল ঘোষণার জন্য, যদি একটু বলেন। ধন্যবাদ। আসলে নির্বাচনের জন্য যেই পরিবেশ দরকার, সেই পরিবেশ পুরোপুরি কখনোই ছিল না, এখনো নাই, আর এটা সম্ভব হবে না। এটার জন্য রাজনৈতিক দলগুলোকে আরো আন্তরিক হওয়া দরকার। বিশেষ করে প্রধান যে রাজনৈতিক দলগুলো থাকে, এখানে বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক দল কারা? আপনি জানেন যে বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল এখন বিএনপি। আপনি নির্বাচন কমিশনের একটা আইন হচ্ছে যে তারা কোনো পোস্টার করতে পারবে না। কখন? নির্বাচনের সময়, তফসিল ঘোষণার পরে। তাহলে তফসিল ঘোষণার আগে দেখেন তো কোনো ওয়াল খালি আছে কিনা। ফেস্টুনের কথা বলা হয়েছে, এক কালারের ফেস্টুন করতে পারবে একটা নির্বাচনী এলাকাতে 20টা। আপনি দেখেন যে একটা রাস্তার মোড়ে 20টা ফেস্টুন আছে। তাহলে কি আপনি এটাকে কি লেভেল প্লেইং ফিল্ড বলবেন? এখন আমার লেবার পার্টির যিনি প্রার্থী, তিনি তো শ্রমজীবী মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। সে তো কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করতে পারবে না। আজকে রাজনীতি তো
পুঁজিপতিরা এটাকে একটা বিনিয়োগের জায়গা হিসেবে তৈরি করেছে। এই নির্বাচনে 100 কোটি টাকা, 200 কোটি, 500 কোটি টাকা দিয়ে তারা নমিনেশন কিনতেছে বড় দলগুলোর। এরপরে তারা সেখানে আরো 300 কোটি টাকা তারা নির্বাচনে খরচ করবে। তারপর তারা এমপি হবে, লাল পাসপোর্ট ব্যবহার করবে। এদেশের মানুষের যে প্রতি বছর যে বাজেট হবে, সেই বাজেট গুলোকে তারা লুটে পুটে তারপরে খাবে, যেটা আগেও খাওয়া হয়েছে, এখনো খাওয়ার সেই মহোৎসবই আমরা দেখতেছি। যার কারণে পরিবর্তন আর হলো কোথায়? এই জন্য আমরা চাই যে নির্বাচন কমিশনকে করতে হবে। এই যে নির্বাচন কমিশন তো ব্যর্থ হয়েছে, এই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে না, এটার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা কেন সেই যখন দায়িত্ব নেওয়ার পরে রাজনৈতিক দলগুলোকে কেন বললো না আপনারা কেউ কোনো ফেস্টুন ব্যানার কিছু করতে পারবেন না? তাহলে নির্বাচনের আগেই যদি নির্বাচন কমিশন ব্যর্থ হয়ে যায়, তাহলে কি নির্বাচন আমরা পেতে যাচ্ছি? আমরা তারপরও আশাবাদী। আমরা নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি যে এদেশের মানুষ 17টি বছর ভোট দিতে পারে নাই, 18 বছর ভোট দিতে পারে নাই মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। এখন আপনি গ্রাম অঞ্চলে যে অবস্থা, থানাগুলো অকার্যকর, প্রতি রাতে চুরি ডাকাতি, ছিট কেটে মানুষের বাড়ি ঘরের গরিব মানুষের যেই সমস্ত হাড়ি পাতিল যা আছে সব নিয়ে যাচ্ছে। সন্ত্রাসীরা, চাঁদাবাজরা একবারে মানুষের উপরে যেভাবে খড়গহস্ত চালাচ্ছে, মানুষের ভিতরে কোনো ঘুম নাই। আপনি বিভিন্ন এলাকাতে মানুষ সজাগ থেকে তারপর বাড়িঘর পাহারা দিচ্ছে রাতের বেলাতে। এই জন্য একটা স্থিতিশীল পরিবেশের জন্য নির্বাচন দরকার, জনপ্রতিনিধি দরকার। আমরা এই জন্য মনে করি যে জাতীয় নির্বাচনের যখন তফসিল ঘোষণা হচ্ছে এবং সময় এসেছে, নির্বাচনটা হওয়া দরকার এবং সুষ্ঠু গ্রহণযোগ্য কিভাবে করা যায় এজন্য আমাদের রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আরো বেশি মনোযোগী, আরো বেশি উদ্যোগী হয়ে তারপর এটাকে করতে হবে। কিন্তু আমরা এটা যদি পারতাম, আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা আমরা আগে করতে পারতাম, আমরা যদি আগে গণভোটটা নিতে পারতাম, আমরা যদি আগে রাষ্ট্র সংস্কারের যে জুলাই সনদ, এই সনদের ভিত্তিটাকে যদি, আইনি ভিত্তিটাকে যদি আগে তৈরি করতে পারতাম। এখন একই দিনে ভোট হবে 2টা। আমরা তো আজকে পর্যন্ত দেখি না যে অনেক রাজনৈতিক দল তারা ভোট হাতে দিবে না নাতে দিবে, তাদের কোনো নেতা কর্মীও জানে না। একটি প্রশ্ন আমরা আলোচনায় আগেও করেছিলাম, সেটা যদি আপনি প্রসঙ্গটা তুলেন আমরা সংক্ষেপে শুনতে চাই। সেটি হচ্ছে যে হা না ভোট, 4টি সাবজেক্ট থাকবে, তারপরে আপনাকে হা অথবা না দিতে হবে। আপনি 4টা সাবজেক্টে একমত নাও হতে পারেন, তাহলে এই প্রক্রিয়াটিকে আপনি সঠিক বলে মনে করছেন কিনা? এটা তো আপনি মনে করেন যখন 4টা প্রশ্ন এখানে আসছে, এই 4টা প্রশ্নকে তো আপনাকে ভোট দিতে হবে। এখন এটার জন্য দায়িত্ব হচ্ছে না, আমি মনে করি একটু যুক্ত করে থামিয়ে দিয়ে বলি যে আপনার কাছে 4টা জিনিস, আমি আমার আগের টকশোতে বলেছিলাম যে আপনার চশমাটা আমার খুব পছন্দ হয়েছে, বা আপনার পাঞ্জাবিটা আমার পছন্দ হয়নি, অথবা আপনার এই যে সাউন্ড ক্লিপটা আমার পছন্দ হয়েছে, বাট আপনার অবয়ব আমার পছন্দ হয়েছে। আমার 2টা জিনিস পছন্দ হলো, 2টা জিনিস পছন্দ, আমি তাহলে কোথায় ভোট দিব? এখন এই যে 4টা প্রশ্ন কিন্তু একই ধারার, মানে আপনি এইটার পরিবর্তন চান কিনা, আপনি চান বা চান না, হ্যাঁ বা না। আপনি যদি মনে করেন যে 2টা প্রশ্ন আপনি দিবেন, এই 2টা দেওয়ার তো আসলে সুযোগটা নাই। এখানে আপনি 4টাতে না 4টাতেই হা দিতে পারবেন, এই আপনি 4টাই না করতে পারবেন, 4টায় হা করতে না, পারবেন। কিন্তু ব্যালটে তো থাকছে শুধু হা এবং না, এক জায়গায় 4টা ভোটের উত্তর একসঙ্গে একটা উত্তর একসাথে। আমি ওই কথাটাই বলছি, আপনাকে হয় হা বলতে হবে, নয় না বলতে হবে। তাহলে আমি তো 2টাই পছন্দ করছি আর 2টাই পছন্দ করছি না, তাহলে আমি কোথায় দিব? এটা নিয়ে নতুন করে আলোচনা আমি মনে করি না করা ভালো। আমার মনে হয় আমাদের দেশের স্বার্থে, আমাদের সংস্কারের স্বার্থে এই মুহূর্তে আমাদেরকে হাকে জয়যুক্ত করা খুবই জরুরি। কারণ আমাদের যে 2000 শাহাদতের যেই আমাদের ভাইয়েরা, আমাদের ছোট সন্তানরা কি অপরাধ করেছিল, সেই যে ফ্ল্যাটের ভিতরে রাস্তা ব্যালকনিতে দাঁড়ানো সেই 3 বছরের শিশুটি, সাধারণ একবারে কোনো রাজনীতির সাথে যাদের সম্পর্ক নাই, সেই সমস্ত মানুষগুলোকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে সেই ফ্যাসিবাদী শক্তি, তাদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু সেখান থেকে আমাদের যদি আইনি ভাবে যদি আমরা করতে না পারি, এই জুলাই সনদকে যদি আমরা কার্যকর করতে না পারি, জুলাই সনদের যদি আইনি ভিত্তি যদি না হয়, তাহলে এই যে জুলাই আন্দোলনটা একটা সন্ত্রাসী রূপ, সন্ত্রাসী একটা কর্মকাণ্ড হিসাবে জাতির সামনে বিবেচিত থাকবে। এজন্য আমি মনে করি যে আমাদের সর্বাগ্রে যারা আমরা এই জুলাই বিপ্লবের পক্ষে, আমাদের দলমত নির্বিশেষে আমাদের সবাইকে হাতে ভোট দিতে হবে এবং হায় জয়যুক্ত করতে হবে। এবং আমাদের যে নির্বাচনের পরে সর্বপ্রথম আমাদের এই জুলাই সনদকে আগে এটাকে জয়যুক্ত করে এটার ভিত্তিতে আমাদের আগামী রাষ্ট্র কাঠামো পরিচালনা করতে হবে। আমরা একবারেই একটু জানতে চাই, আপনার লেবার পার্টি কি 300 আসনে প্রার্থী দিবে কিনা? দেখুন, আমরা বাংলাদেশে অন্য কারোর সাথে কোনো জোট করবেন কিনা? আবারও বাংলাদেশে আমরা প্রধানতম রাজনৈতিক দল না, তবে লেবার পার্টি 300 না হলেও প্রায় 1.5 শতাধিকের বেশি আসনে প্রার্থী দেওয়ার সামর্থ্য আছে। আমরা চাই একটা বাংলাদেশের একটা পরিবর্তন চাই। এই পরিবর্তনের সাথে যারা সুর মিলাবে বা যারা সুর মিলাচ্ছেন, যারা গান গাইছেন,
আমরা হয়তো আমাদের সাংগঠনিক শক্তি নিয়ে আমরা পাশ করব না, আমরা চাইবো যে অন্তত সংসদে প্রতিনিধিত্ব রাখা যায় এবং আমাদের দেশ, জাতি এবং দলের স্বার্থ রক্ষা করে আমরা যেভাবেই সম্ভব আমরা একটা জোটেও আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদের কোথাও থেকে প্রস্তাব আসলে, ইতিমধ্যে আমাদের কাছে দুই এক জায়গা থেকে প্রস্তাব এসেছে, আমরা দলীয় ফোরামে আলোচনা করে এগুলো নিয়ে কথা বলছি। আপনি কোন আসন থেকে নির্বাচন করবেন বলে নিজে আমি জালকাঠি 1 আসন থেকে আমি নির্বাচন করব এবং আমি সেখানে দীর্ঘদিন যাবৎ কাজ করেছি এবং ইনশাআল্লাহ আমি জালকাঠি 1 আসনে আনারস প্রতীকে নির্বাচন করব। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের দেশবার্তা স্টুডিওতে এসেছেন কষ্ট করে, এবং আগামী নির্বাচনে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে যদি কিছু দর্শকের উদ্দেশ্যে বলেন। আমি দেশবাসীকে শুধু বলবো যে আসুন আমরা শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সেই খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাফিয়া চক্রের বিরুদ্ধে অবস্থান নিই। আমরা কোনো ভয়ের ভোট কেন্দ্রে যেতে চাই না, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে চাই এবং আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দেব। দল দেখে ভোট দিবেন না, বড় দল দেখে ভোট দিবেন না। সৎ এবং যোগ্য, যিনি দায়িত্ব পেলে আপনাকে চাঁদা চাইবে না এবং চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেবেন না এবং দখলবাজদের পক্ষে অবস্থান নেবেন না, তাদেরকে জয়যুক্ত করুন। সে যে মার্কাই দাঁড়াক তাকে ভোট দিন। অসংখ্য ধন্যবাদ আমাদের দেশবার্তা স্টুডিওতে অনেক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের দেশবার্তা টক শোতে। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, লেবার পার্টির চেয়ারম্যান। তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমাদের এই টক শো উপভোগ করেছেন। এবং আমাদের এই টক শোটা আপনার টাইম লাইনে বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে এবং আমাদের এই তথ্যগুলো জানতে ইউটিউব বা ফেসবুকে লগ ইন করুন। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।